সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান মিলে যে শেষে পরীক্ষাটা অর্থাৎ 70 মার্কসের যেটা এসে থাকে তারই একটা সেট আজকে আমরা আলোচনা করব। এই সেটটাতে রাখা হয়েছে এমসিকিউ, তার সঙ্গে শর্ট টাইপ কোশ্চেন এবং লং টাইপ কোশ্চেন। ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান দুটো চ্যাপ্টারই কোশ্চেন এই সেটটাতে দেওয়া রয়েছে। কোশ্চেনগুলো ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই প্রথম যে কোশ্চেনটা আছে, টক দই উপস্থিত থাকে, অপশান এ রয়েছে অক্সালিক অ্যাসিড, অপশান বি রয়েছে ম্যালিক অ্যাসিড, অপশান সি সাইট্রিক অ্যাসিড, অপশান ডি রয়েছে টার্টারিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিড যেটা মেনলি কোথায় থাকে? ট্যামাটোতে থাকে। অপশান বি যেটা অর্থাৎ ম্যালিক অ্যাসিড থাকে হচ্ছে আপেলে। অপশান সি যে সাইট্রিক অ্যাসিড সেটা লেবুতে থাকে, এবং ডি টার্টারিক অ্যাসিড অর্থাৎ তেঁতুলে থাকে। অপশানগুলো এখানে ঠিকঠাক দেয়া নেই। দই অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড থাকে, কিন্তু ল্যাকটিক অ্যাসিড না থাকার জন্য আমরা খুব কাছের অ্যান্সারটা অর্থাৎ সাইট্রিক অ্যাসিড আমরা নিয়ে নেবো। কেন? দই তৈরিতে আমরা একটু লেবুর রস ব্যবহার করে থাকি, সেই জন্য আমরা সাইট্রিক অ্যাসিড অপশান নিয়ে নেবো। কিন্তু এখানে অপশানগুলো ভুল আছে, রাইট অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। পরের যে কোশ্চেনটা রয়েছে, সিসার চিহ্ন কি? পিটি, অপশান বি রয়েছে পিডি, অপশান বি রয়েছে পিবি, অপশান ডি রয়েছে পিও। এই অপশান বি এবং সির মধ্যে প্রচুর গুলাবে। পিটি হচ্ছে প্ল্যাটিনাম, পিডি যেটাকে বলা হয় প্যালেডিয়াম, আর অপশান সি লেড যেটা চিহ্ন পিবি হয়। তাই অপশান রাইট অ্যান্সার হবে অপশান সি। পর যে কোশ্চেনটা রয়েছে, খাবার সোডা জলীয় দ্রবণের পিএইচের মান কত? আমরা জানি পিএইচের স্কেল যেটা 0 থেকে 14 পর্যন্ত রয়েছে, এবং 7-এর কম হলে সেটা হচ্ছে আম্লিক, এবং 7-এর উপরে হয়ে গেলে সেটা ক্ষারীয় হয়। যেহেতু খাবার সোডা একটা ক্ষারীয় প্রকৃতির দ্রবণ, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে 7-এর বেশি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা হলো 4-এর দাগের H5N1 হলো এক প্রকার কি? এটা মেনলি হচ্ছে যারা পোলট্রি পাখি অর্থাৎ পাখি বা পোলট্রি শ্রেণীর পাখি রয়েছে, তারা এই রোগটায় বেশি আক্রান্ত হয়ে থাকে। এটা একটা ভাইরাস ঘটিত রোগ, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5-এর অর্থাৎ এমসিকিউ শেষ কোশ্চেন, রক সল্ট বলা হয় কোন লবণকে? লবণ 3 প্রকার, তারই মধ্যে রক সল্ট যেটা বিট লবণ নামে পরিচিত, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাব পরের আলাদা রকম একটু কোশ্চেন, 2 নাম্বার। এসআই পদ্ধতিতে কার্যের একক কি? এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। আর যদি সিজিএস পদ্ধতিতে কার্যের একক জানতে চাইতো তখন হতো আর্ক, বাট এখানে অ্যান্সার হবে জুল। পরের যে কোশ্চেনটা রয়েছে, টিন মৌলটির সংকেত কি? টিন মৌলটির সংকেত হবে এস এন, অর্থাৎ ক্যাপিটাল হাতের এস আর স্মল হাতের এন। পরের কোশ্চেনটা 3, অর্থাৎ 1 জুল সমান ড্যাশ ইন্টু মিটার। কার্য সমান কী হয়? কার্য সমান বল গুণিত স্মরণ। স্মরণের একক মিটার, বাট এখানে বলের একক কী হয়? যেহেতু জুল আর মিটার একটা এসআই ইউনিট দেওয়া আছে, তাই বল এখানে যেহেতু বলের এসআই ইউনিট হবে নিউটন, এখানে নিউটন দিলেই রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা রয়েছে, বস্তুর ভর, প্রযুক্ত বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। এফ সমান এম এ, অর্থাৎ প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। এই যে সূত্রটা, এটা মেনলি পেয়ে থাকি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা গাণিতিক রূপ। পরের যে কোশ্চেনটা রয়েছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন মৌলের নাম। আমরা মেনলি এখানে দুটা মৌলের নাম জানলেই হয়ে যাবে, একটা হচ্ছে আয়রন বা লোহা, আর একটা হচ্ছে কপার সিইউ। কেন আয়রন? যদি Fe2+ হয় আর Fe3+ হয়। Fe2+ মানে ফেরাস, আর Fe3 হলে ফেরিক। আর কপারের দুটা যোজ্যতা দেখা যায়, একটা হচ্ছে Cu+1 আর একটা হচ্ছে Cu2+। Cu1 থাকলে সেটা Cu+1 থাকলে সেটাকে বলে কিউব+, আর Cu2+ থাকলে কিউব+। এত সব ডিটেলসে লেখার দরকার নেই, দুটা লিখলেই হয়ে যাবে, একটা হচ্ছে আয়রন বা লোহা আর একটা হচ্ছে কপার। চলে যাব ভিআই এর কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, পিভিসি এর পুরো নাম কি? পিভিসি এর সম্পূর্ণ নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। এই পিভিসি মেনলি বৈদ্যুতিক যে তার রয়েছে সেই তারের আচ্ছাদন তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও জলের যে পাইপ বা ট্যাঙ্ক হয়ে থাকে সেগুলো মেনলি পিভিসির তৈরি। এই পিভিসি তৈরি করতে গেলে আমরা ইথিলিন অণুর সাহায্য নিয়ে থাকি। এইগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখতেছি, বাট রাইট অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড। পরের যে 7 নম্বর কোশ্চেনটা রয়েছে, দুটি কীটনাশক পদার্থের নাম লেখো। দুটি কীটনাশক পদার্থের নাম হবে, একটা হচ্ছে ডিডিটি আর একটা হচ্ছে বিএইচসি। এই দুটা লিখলেই হয়ে যাবে, তাও আমি সম্পূর্ণ নামটা বলে দিচ্ছি। বিএইচসি এর পুরো নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। আর একটা যে কীটনাশক পাই অর্থাৎ ডিডিটি, সেটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, বাট এখানে শর্ট ফর্ম লিখে দিলেও হয়ে যাবে। 8-এর দাগের যে কোশ্চেনটা রয়েছে, অ্যালুমিনিয়াম
এর পরমাণু ক্রমাঙ্ক কত? আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক জানতে গেলে 20টা যে মৌলের নাম আমাদের পড়তে হয় সেই ছকটা মনে রাখতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। যদি এভাবে কাউন্ট করতে থাকি তাহলে অ্যালুমিনিয়ামটা যেটা এসে থাকে 13 নম্বরে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাবে 13। পরের কোশ্চেনটা কাকে বলে? পরের কোশ্চেনটা রয়েছে দুটি মূলকের উদাহরণ দাও। আচ্ছা, মূলক কাকে বলে? মূলককে ইংলিশে রেডিকেল বলা হয়। মূলক কাকে বলে? একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে আয়ন তৈরি করে, সেটা হতে পারে ক্যাটায়ন বা অ্যানায়ন, যে আয়ন তৈরি করে সেই আয়নকেই বলা হয় মূলক। যেমন কি SO4 2-, SO নিচে 4 উপরে -2, এখানে কি দুটা পরমাণু আছে, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে অক্সিজেন, যুক্ত হয়ে কী হয়? ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হচ্ছে। ওই যে +1 না +2 না প্লাস মাইনাস বা -2, এই -2 +1 এইগুলাই হচ্ছে আয়ন। এইগুলো হচ্ছে মেনলি মূলকের উদাহরণ। এটা ছাড়া SO4 2- হবে আর NO3- হবে, এই দুটাই হচ্ছে মূলকের উদাহরণ। পরের কোশ্চেনটা রয়েছে পরমাণু নিস্তড়িত কণার নাম কি? পরমাণুর মধ্যে 3টা উপাদান আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে, যেটার হচ্ছে আধান হচ্ছে ঋণাত্মক, এবং নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন হচ্ছে ধনাত্মক এবং নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রনটা থাকে সেটা মেনলি নিস্তড়িত, অর্থাৎ প্লাসও নয় মাইনাসও নয়। হয়ে গেল আমাদের শর্ট কোশ্চেন। তারপরে যে কোশ্চেনটা যে 3-এর দাগের, এইগুলা হচ্ছে এক লাইনের উত্তর হবে। তো প্রথম কোশ্চেনটা রয়েছে সবুজ কাঁচ প্রস্তুতিতে কি যৌগ ব্যবহার করা হয়? কাঁচ 3 প্রকার, হলুদ, সবুজ এবং নীল, এই 3টাই কাঁচ মেনলি 7 ক্লাসে রয়েছে। তো হলুদ কাঁচ তৈরিতে ব্যবহার করা হয় আয়রন অক্সাইড, এবং সবুজ কাঁচ তৈরিতে ব্যবহার করা হয় কোবাল্ট অক্সাইড, এবং যদি বলতো নীল কাঁচ তৈরিতে তখন হতো ক্রোমিয়াম অক্সাইড। তো সবুজ কাঁচ তৈরিতে কি ব্যবহার করে না? কোবাল্ট অক্সাইড হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা রয়েছে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত কি? কিউপ্রিক ক্লোরাইড, তো কিউপ্রিক ক্লোরাইডের সংকেত কি হবে? CuCl2। কেন? কিউপ্রাস আর কিউপ্রিক বলে Cu2+, আর ক্লোরিনের কত হয় Cl-, তাহলে কিউপ্রিকের যোজ্যতা কত? +2, আর ক্লোরাইডের অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা কত হবে? Cl-। ওই জন্য মানে Cl- Cuর ঘাড়ে চাপবে এবং কিউপ্রিক অর্থাৎ Cu2+টা এটা ক্লোরিনের ঘাড়ে চাপবে। রাইট অ্যান্সার হয়ে যাবে CuCl2। আচ্ছা, এটা লিখেই আমি বলে দিচ্ছি। কপার Cu2+, আর ক্লোরিনে Cl-, তো CuCl2। কপারের যোজ্যতা 2, অর্থাৎ ক্লোরিন 2টা অণুর সঙ্গে যুক্ত হবে, এবং ক্লোরিনের যোজ্যতা 1, যেটা একটা কপার অণুর সঙ্গে যুক্ত হবে, তাই সংকেত কপার, কিউপ্রিক ক্লোরাইড অর্থাৎ CuCl2। তো চলে যাব 3rd নম্বর যে কোশ্চেনটা, প্রথম দ্রবণে ফিনফথ্যালিনের বর্ণ কী? প্রথম দ্রবণ এবং আম্লিক দ্রবণে যে নির্দেশক অর্থাৎ ফেনফথ্যালিন নির্দেশক, এখানে প্রথম দ্রবণে আর আম্লিক দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ মেনলি বর্ণহীন হয়, কিন্তু ক্ষারীয় দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ গোলাপি হয়। এক্সট্রা ইনফরমেশনগুলো এভাবেও কোশ্চেন আসতে পারে, বা কোশ্চেনটা ডাইরেক্ট এভাবেও জিজ্ঞাসা করতে পারে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে বর্ণহীন। পরের কোশ্চেনটা পিএইচ স্কেলের অর্থাৎ মানবদেহের রক্তের পিএইচের মান কত? অনলাইনার হিসাবে মনে রাখতে হয় 7.4। পরের কোশ্চেনটা কি রয়েছে? বেগ ও ত্বরণের এসআই একক কি? বেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড, বাট ত্বরণে হচ্ছে সেকেন্ড কোথাটা দুবার থাকবে, অর্থাৎ মিটার পার সেকেন্ডের হোল স্কোয়ার। তো ভিআইয়ের কোশ্চেনটা অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল সমান 10⁷ আর্গ হয়ে যাবে রাইট অ্যান্সার। 7-এর যে কোশ্চেনটা রয়েছে, নিউটনের কোন গতিসূত্রকে জার্ডের সূত্র বলা? এটাও একটা বেশ ভালো কোশ্চেন। নিউটনের প্রথম যে গতিসূত্রটা রয়েছে সেখান থেকে আমরা গতিজাড্য এবং স্থিতিজাড্যের ধারণা পেয়ে থাকি, অর্থাৎ প্রথম গতিসূত্রকে জার্ডের সূত্র বলা হয়। যদি বলে জাড্য কাকে বলে, না মহাবিশ্বে প্রতিটা বস্তু স্থির বা গতিশীল অবস্থায় থাকতে চায়। এই স্থির বা গতিশীল অবস্থায় থাকার যে ধর্ম, এটাকেই মেনলি জাড্যের সূত্র বলা হয়। কোশ্চেন এভাবেও আসতে পারে, জাড্য নির্ভর করে মেনলি বস্তুর ভরের উপর, ভর যত বেশি হবে জাড্যও তত বেশি হবে। 8-এর দাগের যে কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ যোজ্যতা কাকে বলে? তো যোজ্যতা কাকে বলে ডেফিনেশনটা আমি বলতেছি। কোনো মৌলের পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় বা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে, সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের যোজ্যতা। যোজ্যতা দিয়ে এভাবেও কোশ্চেন আসতে পারে, পরিবর্তনশীল যোজ্যতা কার কার দেখা যায়, সেটা আগেই আমরা ডিসকাস করেছি।
পরের কোশ্চেনটা রয়েছে 9 নম্বর, অর্থাৎ কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথম হচ্ছে সামুদ্রিক লবণ থেকে তৈরি করা গিয়েছিল, তাই এই সেল অর্থাৎ মানবদেহের পাকস্থলীতে যে এই সেলটা থাকে সেটা লঘু পরিমাণ, মানে লঘু। এখানে রাইট অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে 7-এর ক্লাসে অন্যভাবে কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেন দিবে বাথরুম পরিষ্কার করতে আমরা কোন অ্যাসিড ব্যবহার করে থাকি, হয়ে যাবে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর মানবদের পাকস্থলীতে কী অ্যাসিড পাওয়া যায়, সেটা হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে তাতে জল, এই সেই অ্যাসিডটাতে কিছুটা জল যুক্ত করা রয়েছে। পরের কোশ্চেনটা কি হচ্ছে, খাবার সোডার রাসায়নিক নাম ও সংকেত। খাবার সোডার রাসায়নিক নাম হবে সোডিয়াম কার্বনেট, সংকেত হবে Na2CO3। চলে যাব পরের পেজে। আচ্ছা, পরের পেজে রয়েছে যে অর্থাৎ 4 নম্বরের যে কোশ্চেন, আমরা এখানে 10টা কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে ক্যারি করবে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে কি, মন্দনের সেকেন্ড কোঠাটি দুবার থাকে কেন? আচ্ছা, মন্দন সমান কি, বেগ হ্রাস বাই সময়। মন্দন আর ত্বরণ, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি বাই সময়, আর মন্দন মানে কি বেগ হ্রাস বাই সময়। অর্থাৎ একটা ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে তখন কি সময়ের সাপেক্ষে বেগটা কমতে থাকে, সেই বেগ যে কমে যাচ্ছে অর্থাৎ সময় যত বাড়ছে বেগটা তত কমছে, এটাকে আমরা মন্দন বলবো। আর ত্বরণ কখন বলবো, একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় তখন সময় যত বাড়তে থাকে ট্রেনটার বেগটাও তত বাড়তে থাকে, সেক্ষেত্রে হবে ত্বরণ। এই ত্বরণ সমান বা মন্দন সমান কি লিখব, বেগ হ্রাস বাই সময়, বেগ হ্রাস বাই সময়। আবার বেগ সমান কি, সরণ বাই সময়। একটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তো মন্দন সমান বেগ হ্রাস বাই সময়, আবার বেগ হ্রাস সমান কি, সরণ বাই সময়, আর নিচে আগে থেকে একটা সময় ছিল, এই সময় গুণ হয়ে যাবে, রাইট অ্যান্সার হবে সরণ বাই সময়ে হোল স্কোয়ার। এই যে সময় এখানে দুবার রয়েছে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, মন্দন কাকে বলে? না, কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তারপরের কোশ্চেনটা কি রয়েছে, কোনো বস্তু পূর্ব দিকে 4 মিটার যাওয়ার পর উত্তর দিকে 3 মিটার গেলে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব প্রথমে 4 মিটার গিয়েছে, তারপরে 3 মিটার গিয়েছে, টোটাল হবে 7 মিটার, রাইট অ্যান্সার। বাট সরণ কত হবে? সরণ হচ্ছে বক্ররেখা বরাবর হয় না, সরণ সর্বদা সরল রেখা বরাবর হয়। সেক্ষেত্রে √4 4² প্লাস 3² অর্থাৎ 4 4 16 আর 3 3 9 অর্থাৎ √25, √25 মানে রাইট অ্যান্সার হবে 5 মিটার। সরণ হবে 5 মিটার, আর অতিক্রান্ত যে দূরত্ব সেটা হবে 7 মিটার। পরে যে 3 নম্বর, অর্থাৎ পার্থক্য লেখো দ্রুতি ও বেগ। দ্রুতি, আচ্ছা দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বাট বেগ সমান কি, সরণ বাই সময়। বেগের মান 0 হতে পারে কিন্তু দ্রুতির মান কখনো 0 হতে পারে না। দ্রুতি সর্বদা সরল রেখা বরাবর বা অভিমুখ পরিবর্তন না করে স্থান পরিবর্তন হয়। ভুল বলেছি, আবার প্রথম থেকে বলতেছি। দ্রুতি বা বেগ, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ লিখব সরণ বাই সময়। দ্রুতির মান কখনো 0 হতে পারে না কিন্তু বেগের মান 0 হতে পারে। কেন? বেগ সমান কি, সরণ বাই সময়, আর সরণের মান 0 হতে পারে, অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি সেম হয় সেক্ষেত্রে সরণের মান 0, আর সরণের মান 0 মানে বেগের মানও 0 হবে। আর দ্রুতি সেটা কোনো বস্তু যদি গতিশীল হয় সেটা হতে পারে সরল রেখা বা বক্ররেখা বরাবর, কিন্তু বেগ সর্বদা কোনো গতিশীল বস্তু সরল রেখা বরাবরই অতিক্রম করবে, অর্থাৎ অভিমুখ কোনো পরিবর্তন হবে না। তারপরে 4 দাগের যে কোশ্চেনটা রয়েছে, পরমাণু নিস্তড়িত কেন? অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক বাইরের কক্ষপথে সমসংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ ধনাত্মক আধানের সংখ্যা এবং ঋণাত্মক আধানের সংখ্যা সমান হওয়ায় পরমাণু নিস্তড়িত। ওই দাগেরই অন্য একটা কোশ্চেন দেওয়া আছে, পরমাণুর এম কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? পরমাণুর প্রথম যে কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, তো প্রথম কক্ষপথে আমরা 2টা ইলেকট্রন পাই, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় নম্বর কক্ষপথ অর্থাৎ এম কক্ষপথে আমরা 8টা ইলেকট্রন পেয়ে থাকবো।
পরের যে কোশ্চেনটা রয়েছে 2 কেজি ভরের একটি ভারী বস্তুর উপর 16 নিউটন বল প্রয়োগ করলে ওই বস্তুটির ত্বরণ কত হবে। এক্ষেত্রে নিউটনের দ্বিতীয় যে গতিসূত্র আছে সেটা লাগাতে হবে। এফ সমান এম, এফ এর মান দেওয়া আছে 16 নিউটন, এম এর মানটা দেওয়া আছে 2 কেজি, আর এ যেটা ত্বরণ সেই ত্বরণটা বের করতে হবে। তাহলে এ সমান কী হবে, এফ বাই এম অর্থাৎ 16/2, রাইট অ্যান্সার হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটা রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বর্ণনা। তো মহাবিশ্বে প্রতিটা বস্তু আরেকবার বলতেছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ওই বল যেই দিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। তারপরের যে 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এক্স একটা পরমাণু যেটার হচ্ছে ভর সংখ্যা 35 এবং পারমাণবিক সংখ্যা 17 দেওয়া রয়েছে, এই পরমাণু ক্রমাঙ্ক কত। পরমাণু ক্রমাঙ্ক বলতে ওই পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তো পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 17। তারপর রয়েছে কি ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সর্বদা একই থাকে। প্রোটন সংখ্যা যদি 17 হয়, ইলেকট্রন সংখ্যা হবে 17। আর ভর সংখ্যা সবসময় উপরে থাকে, অর্থাৎ 35 হবে ভর সংখ্যা। এবং নিউট্রন সংখ্যা কী করে পাবো, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যাই বলি না কেন সেই দুটার বিয়োগফলকেই বলা হয় নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা এখানে কত হবে, 35 মাইনাস 17 হয়ে যাবে 18, নিউট্রন সংখ্যা হবে 18। এবং এই এক্স পরমাণুটি দিয়ে কোন মৌলকে বোঝানো যাচ্ছে। তো 7 নম্বরে কোন পরমাণুটা আছে আমরা কাউন্ট করব। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এক্স পরমাণুটা অ্যাকচুয়ালি ক্লোরিন পরমাণু দেয়া রয়েছে। 7 দাগে যে কোশ্চেনটা একটা পার্থক্য দেওয়া আছে, থার্মোপ্লাস্টিক কাকে বলে এবং থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে, মানে কাকে বলে লিখলেই হয়ে যাবে আর ব্যবহার লিখলেই পার্থক্যটা হয়ে যাবে। তো থার্মোপ্লাস্টিক কাকে বলে, যে সকল প্লাস্টিককে বারবার তাপ দিয়ে গলানো সম্ভব তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক, যেমন পিভিসি, পলিথিন। কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে, যে সকল প্লাস্টিককে একবার তাপ দিয়ে গলিয়ে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয় এবং দ্বিতীয়বার পুনরায় তাপ দিয়ে আর গলানো যায় না তাদেরকে আমরা থার্মোসেটিং প্লাস্টিক বলবো। উদাহরণ হিসাবে ইলেকট্রিক বোর্ডে যে সুইচ বা ফিউজ তৈরিতে ব্যাকেলাইট ব্যবহার করে সেই ব্যাকেলাইট, এবং প্রেসার কুকারে যে হাতলটা থাকে সেটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ। পরের যে কোশ্চেনটা রয়েছে ব্যবহার লেখো। পিভিসির ব্যবহার কি না, পিভিসি আগেই আমি বলে দিয়েছি, বৈদ্যুতিক তারের আচ্ছাদন তৈরিতে এবং জলের পাইপ এবং জলের ট্যাঙ্ক তৈরিতে এই পিভিসি ব্যবহার করা হয়। বীজ যে ব্যবহার অর্থাৎ ব্যাকেলাইটের ব্যবহার ইলেকট্রিক সুইচ এবং ফিউজে ব্যাকেলাইটটা ব্যবহার করে থাকি। টেফলন কোথায় ব্যবহার করে থাকি, এই যে মানে নাইলনের দড়ি বা রেনকোট এইগুলো তৈরিতে আমরা টেফলন ব্যবহার করে থাকি। পরের যে ডি অর্থাৎ MgOH ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে অম্বলনাশক হিসাবে বা অম্বলের ঔষধ তৈরিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া ব্যবহার করে থাকি। 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সিমেন্ট দিয়ে ঢালাই করবার সময় জল ঢালা হয় কেন না, সিমেন্টের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড থাকায় যেটা জলের সঙ্গে বিক্রিয়া করে কী হয়, সিলিকন হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপে সিমেন্ট ফেটে যায়। এই তাপটাকে কমানোর জন্য আমরা জল যোগ করি। পরের কোশ্চেনটা রয়েছে কি প্রতিস্থাপন এবং বিনিময় বিক্রিয়া। এটা আর বলছি না, এটা একটু ডেফিনেশন আছে এবং উদাহরণ আছে যেগুলো বইয়ে ইজিলি পাওয়া যাবে। তো চলে যাবো আমরা জীবনবিজ্ঞান সেগমেন্টে। তো জীবনবিজ্ঞানের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো, রক্তাল্পতা বলতে রক্তের উৎপাদন কমে যাওয়া, সেটাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয়। অপশান এ রয়েছে ভিটামিন এ, অপশান বি আয়োডিন, অপশান সি লোহা, অপশান ডি ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। আয়োডিন যেটা হচ্ছে গয়টার বা যার অভাবে গয়টার বা গলগণ্ড হয়। আর ভিটামিন এ যেটা মেনলি হচ্ছে গাজর এবং পালং শাকে পেয়ে থাকি। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। বাট অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো লোহা বা আয়রনের অভাবে হয়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা কি রয়েছে, হাঁসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে কোন রোগ। অপশান এ রয়েছে ডেঙ্গি, অপশান বি রয়েছে ফাইলোরিয়া, অপশান সি হেপাটাইটিস, অপশান ডি রয়েছে ম্যালেরিয়া। তো ডেঙ্গি যেটা হচ্ছে এডিস মশা কামড়ালে হয়, ফাইলোরিয়া বা গোদ
যেটা হচ্ছে কিউলিক্স মশা কামড়ালে হয়, এবং হেপাটাইটিস যেটা একটা ভাইরাস ঘটিত রোগ, এবং ম্যালেরিয়া যেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে হয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হেপাটাইটিস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটা রয়েছে, কালাজ্বরের কারণ হলো এডিস মশা, অপশান বি কিউলিক্স মশা, অপশান সি বালিমাছি, অপশান সি অ্যানোফিলিস মশা। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বালিমাছি। এডিস মশা কামড়ালে ডেঙ্গু এবং চিকেনগুনিয়া রোগ হয়। অপশান বি যেটা রয়েছে কিউলিক্স মশা, এই কিউলিক্স মশা কামড়ালে ফাইলোরিয়া বা গোদ যে রোগটা হয় সেটা কিউলিক্স মশা কামড়ালে হয়। এবং অ্যানোফিলিস মেনলি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, যেটা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। তো এখানে রাইট অ্যান্সার হবে বালিমাছি, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটা রয়েছে, জলে কত পরিমাণ ফ্লুরাইড উপস্থিত থাকলে দাঁত ও হাড়ে সমস্যা হয়। তো রাইট অ্যান্সার হবে এখানে অপশান এ 1.5 মিলিগ্রাম পার লিটার। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, জলে কত পরিমাণ আর্সেনিক উপস্থিত থাকলে দাঁত ও হাড়ে সমস্যা হয়। তো তখন হয়ে যাবে রাইট অ্যান্সার 0.05 মিলিগ্রাম পার লিটার। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ 1.5 মিলিগ্রাম পার লিটার। তো পরের কোশ্চেনটা রয়েছে 5-এর দাগের, বিসিজি টিকা দেওয়ার কারণ কোন রোগকে প্রতিরোধ করার জন্য। অপশান এ রয়েছে বিসিজি মানে ব্যাসিলাস ক্যালামিটি গুয়েরিন। তো বিসিজি টিকা যেটা মেনলি দেওয়া হয় যক্ষা রোগকে নির্মূল করার জন্য, যেটাকে আমরা টিবি বলি। এই টিবিকে আমরা হোয়াইট ডেথ নামে পরিচিত, হোয়াইট ডেথ। যদি বলে ব্ল্যাক ডেথ হচ্ছে এই প্লেগকে বলা হয়, আর যক্ষা বা টিবি যেটাকে আমরা হোয়াইট ডেথ বলবো। তো যক্ষা বা হোয়াইট ডেথের জন্য আমরা বিসিজি টিকাটা দিয়ে থাকি। তো পরের কোশ্চেন 2 নম্বরে, চিকেনগুনিয়া কিসের জন্য হয়। চিকেনগুনিয়া হচ্ছে এডিস মশা কামড়ালে হয়। তারপরে কোশ্চেনটা কি রয়েছে, পেশিতে কোন প্রোটিন উপস্থিত থাকে। পেশিতে উপস্থিত থাকে অ্যাক্টিন ও মায়োসিন। যদি কোশ্চেন থাকতো অস্থি বা লিগামেন্টে কোন প্রোটিন থাকে, অস্থি বা লিগামেন্টে থাকে কোলাজেন প্রোটিন। এবং রক্তে কোন প্রোটিন থাকে, হিমোগ্লোবিন প্রোটিন উপস্থিত থাকে। তো 3 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় মৌল মেনলি হচ্ছে অ্যাটম বোম তৈরিতে ব্যবহার করা হয়, বা আমরা আজকাল দিনে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করে থাকি এই তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌল কী হবে, ইউরেনিয়াম হবে, থোরিয়াম হবে, প্লুটোনিয়াম হবে। 3টা বলে দিয়েছি, 2টা লিখলেই হয়ে যাবে। তো কোয়াশিওকর রোগ কি, 4-এর দাগের কোশ্চেন। কোয়াশিওকর হচ্ছে 1 থেকে 4 বছর শিশুদের প্রোটিন এবং শক্তির অভাবে যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে কোয়াশিওকর রোগ। তারপরের কোশ্চেনটা কি রয়েছে, যক্ষা রোগের জীবাণুর নাম কি। যক্ষা হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং জীবাণুটার নাম হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ইউএনআইসিইএফ অর্থাৎ ইউনিসেফের পুরো নাম কি। ইউনিসেফ হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে, যার হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এত কিছু লাগবে না, জাস্ট হচ্ছে পুরো নাম লাগবে। ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। আরেকবার ইউএন মানে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। আইটা স্কিপ করে প্রথমবার চলে গিয়েছিলাম, আরেকবার বলতেছি, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। পরের কোশ্চেনটা কী রয়েছে, 7-এর দাগের কোশ্চেন, অর্থাৎ পাস্তুরাইজ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। তো পাস্তুরাইজ প্রক্রিয়া আবিষ্কার করেন লুই পাস্তুর। 8-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, অ্যালোজেন কাকে বলে। তো অ্যালোজেন কাকে বলে, যারা যে সকল পদার্থ অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাদেরকে মেনলি আমরা অ্যালোজেন বলে থাকব। তারপরে কোশ্চেনটা কি রয়েছে, দুটি মেগা বায়োডাইভার্সিটি দেশের নাম। তো মেগা ডাইভার্সিটি দেশের নাম হবে ইকুয়েডর, ব্রাজিল এবং আমাদের ভারতবর্ষ। 10-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, দুটি জলবাহিত রোগের নাম। তো জলবাহিত রোগ হবে টাইফয়েড এবং কলেরা। তারপরে কোশ্চেনটা কী রয়েছে, XI-11 দুটি বিপন্ন প্রজাতির নাম লেখো, অর্থাৎ যাদের সংখ্যা খুবই অল্প পরিমাণ রয়েছে এবং ভবিষ্যতে যাদেরকে আর দেখা যাবে না। তো এরকম প্রাণী হবে গঙ্গার শুশুক আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। পরের কোশ্চেনটা 12, অর্থাৎ রিসারপিন কোথা থেকে পাওয়া যায়। রিসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। আর যদি বলে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়, সেটা হবে সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যাবে। 13-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, ফাইলোরিয়া রোগ কোন মশা কামড়ালে হয়। ফাইলোরিয়া যেটার বাংলার আক্ষরিক অর্থ হচ্ছে গোদ, এটা মেনলি কিউলিক্স মশা কামড়ালেই ফাইলোরিয়া রোগটা হয়ে থাকে। 14-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, খাদ্যতন্তু পাওয়া যায় এমন খাদ্য উৎসের নাম কি। তো খাদ্যতন্তু পাওয়া যায় ওল, কচুতে আমরা খাদ্যতন্তু পেয়ে থাকি। পরের কোশ্চেনটা কি রয়েছে, ভেজাল সরিষার তেল খেলে আমাদের কি রোগ হয়। ভেজাল সর্ষের তেল খেলে আমাদের ড্রপসি রোগ হয়। তারপরে কোশ্চেনটা কি রয়েছে, মিনামাটা রোগের কারণ কি। মিনামাটা মেনলি জল দূষণের জন্য হয়, এবং জলে যদি আর্সেনিক
উপস্থিত থাকে তাহলে আমাদের মিনামাটা রোগটা হবে। তারপরে কোশ্চেনটা, ব্ল্যাক ডেথ নামে কী রোগ পরিচিত? ব্ল্যাক ডেথ নামে পরিচিত প্লেগ, এবং এই প্লেগ রোগের জীবাণুটার নাম হচ্ছে ইয়ারসেনিয়া পেস্টিস, যেটা হচ্ছে মেঠো কালো ইঁদুর কামড়ালে হয়। পরের কোশ্চেনটা কি রয়েছে, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো? যে সকল খাদ্য সম্পূর্ণ কৃত্রিমভাবে কারখানায় তৈরি করা হয় তাদেরকে আমরা সংশ্লেষিত খাদ্য বলব। উদাহরণ হিসাবে কি হবে না, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তারপরের কোশ্চেনটা কি, ব্লাড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? ব্লাড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম হবে H5N1। তো পরের কোশ্চেনটা কি রয়েছে, এডিস মশার একটি বৈশিষ্ট্য লিখো। না, এডিস মশা মেনলি মানে সারা শরীর এবং ডানায় কালো কালো এবং সাদা সাদা ছোপ দেখা যায়। চলে যাবো পরের কোশ্চেনগুলো, অর্থাৎ মেনলি সেই পেজটাতে লং কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে আমরা লং কোশ্চেন রেখেছি, তো সব কোশ্চেন তো বলা সম্ভব নয়, কিছু কিছু কোশ্চেনগুলো আলোচনা করা হয়ে যাবে। 3 নম্বর যে একের কোশ্চেনটা, মশার বিভিন্ন মুখ্য উপাঙ্গগুলির নাম কি? ম্যান্ডিবল, ম্যাক্সিলাস, হাইপোফ্যারিংস, ল্যাব্রাম, এইগুলো রয়েছে মুখ্য উপাঙ্গ, সেগুলো লিখতে হবে। তারপর কি রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট কি? না, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? যখন বাস্তুতন্ত্রে একাধিক উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য দেখা যাবে সেইগুলোকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে। এগুলো আমি ছোট্ট ছোট করে বলতেছি। আর ভিটামিন কে যেটার কাজ হবে রক্তপাত বন্ধ করা। পরের কোশ্চেনটা কি রয়েছে, জীববৈচিত্র্য গুরুত্ব লিখো। জীববৈচিত্র্য আছে বলে আমরা কি এত মেডিসিন বা আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতেছি, এইসব লিখতে হবে। তারপর কি, ভারতবর্ষে কতগুলি হটস্পট রয়েছে? না, ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে, যেগুলোর নাম লিখতে হবে। পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড, এই 4টা হটস্পটের নাম লিখতে হবে। তারপর কি রয়েছে, ফ্যাটি দ্রব্য ভিটামিনগুলির নাম এবং তাদের একটি করে কাজ। ফ্যাটি দ্রব্য এবং জলে দ্রব্য ভিটামিনের নাম আমরা পেয়ে থাকি, অর্থাৎ ফ্যাটি দ্রব্য ভিটামিনগুলো হবে ADEK, এইগুলার তাদের কাজ বলতে হবে। পরের কোশ্চেনটা কি, ফাইটোকেমিক্যালস কি এবং এর উপযোগিতা? ফাইটোকেমিক্যালস কাকে বলে? না, যে সকল পদার্থ উদ্ভিদ দেহে উপস্থিত থেকে উদ্ভিদের বা ফলের বর্ণ গঠনে সাহায্য করে তাদেরকে আমরা ফাইটোকেমিক্যালস বলে চিনব। ফাইটোকেমিক্যালস মেনলি পেয়ে থাকি তরমুজ, পাকা পেঁপে, এবং এদের উপযোগিতা কী হয়? বার্ধক্য রোধ করতে সাহায্য করে, হৃৎপিণ্ডের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। এইগুলো হচ্ছে ফাইটোকেমিক্যালসের উপযোগিতা। পরের কোশ্চেনটা খুব ভালো, পোলিও এবং ম্যারাসমাসের রোগের উপসর্গগুলি কী কী? অর্থাৎ পোলিও বা ম্যারাসমাসের যে মেনলি শিশুরা আক্রান্ত হয়ে থাকে সেই সকল রোগ হলে কী কী দেখা যেতে পারে। পরের কোশ্চেনটা কী রয়েছে, খাদ্য শৃঙ্খল কাকে বলি? শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো খাদ্য শৃঙ্খল কাকে বলে? একাধিক খাদ্য খাদক পরস্পর যুক্ত, মানে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে একটা যে শৃঙ্খল দেখা যায় সেটাকে খাদ্য শৃঙ্খল বলে। এটা আমি ভুল বলেছি, মানে ছোট্ট আকারে বলেছি, বাট অ্যাকচুয়ালি ওরকম হবে নি। আর শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ কী হবে, যেমন ঘাস সূর্যরশ্মির সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে, এবং ঘাসকে কে খাচ্ছে? না, ফড়িং খাচ্ছে। ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে। ব্যাঙকে সাপ খাচ্ছে। সাপকে বাজপাখি খাচ্ছে। এটাই হচ্ছে শব্দচিত্র। আর খাদ্য শৃঙ্খলের ডেফিনেশান একটু লিখতে হবে। তারপর কি রয়েছে, পাস্তুরাইজেশন কিভাবে করা হয়? মেনলি এটা দুধকে জীবাণুমুক্ত করার একটা প্রক্রিয়া। দুধকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফুটানো হবে। তারপরে কোশ্চেনটা রয়েছে, ব্যাকটেরিয়ার দুটি উপকারী ভূমিকা লিখো। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বা পেনিসিলাম, এই সকল যে ব্যাকটেরিয়া রয়েছে এগুলোকে আমরা প্রচুর ইউজ করে থাকি মানব কল্যাণের জন্য। তারপরে কোশ্চেন 9 নম্বর যে কোশ্চেন, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লিখো। তারপর কি, মানসিক স্বাস্থ্য ভালো রাখার 3টি উপায়। এগুলা ইজি কোশ্চেন, আর বললাম নি। তারপর কি কোশ্চেন রয়েছে, প্লেগ রোগ কীভাবে ছড়ায়? মেঠো কালো ইঁদুরের মাধ্যমে ছড়ায়। একটা মেঠো কালো ইঁদুরের মধ্যে একটা উকুন রয়েছে, সেই উকুনের মধ্যে, অর্থাৎ উকুনের পাকস্থলীর মধ্যে প্লেগ রোগের জীবাণু বসবাস করে, এবং উকুনটার পাকস্থলীতে খাদ্য যাওয়ার পথ বন্ধ করে দেয়। এর ফলে কি, উকুনটা খিদের জ্বালায় ইঁদুরটাকে কামড়াবে এবং সেই স্থানে বমি করে দেবে। এর ফলে কি, ওই স্থানে প্লেগ রোগের যে জীবাণু সেটা মেঠো কালো ইঁদুরের দেহে প্রবেশ করবে, এবং ওই মেঠো কালো ইঁদুর যদি পরবর্তীকালে কোনো মানুষকে কামড়ায় সেক্ষেত্রে প্লেগ রোগ ছড়িয়ে পড়বে। পরের কোশ্চেনটা অনলাইনার হিসাবে বা শর্ট কোশ্চেন আসার মতো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধুমাত্র টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যে পৃথিবীর বুক থেকে কোন রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছে? তো হয়ে যাবে গুটি বসন্ত। গুটি বসন্তকে 1977 সালের মধ্যেই পুরা টিকাদানের মাধ্যমে
নির্মূল করা সম্ভব হয়েছে। তো এটাই ছিল আজকে 70 নম্বরের একটা কোশ্চেন সেট। তো এখান থেকে আশা করছি ভালো ভালো কোশ্চেনগুলাই জিজ্ঞাসা করা হবে পরীক্ষাতে। ঠিক আছে, আজকে এতটাই।